আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইমোশনাল ব্র্যান্ডিং এর ফার্স্ট টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। এবং আজকে আ ফার্স্ট টিউটোরিয়ালে আমরা কেন ইমোশনাল ব্র্যান্ডিং প্রয়োজন, ইমোশনাল ব্র্যান্ডিং কি, মূলত এই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনায় প্রাধান্য পাবে। তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে কন্টিনিউ করবেন। ইমোশনাল ব্র্যান্ডিং টিউটোরিয়াল 1। তো ২০২১ সালের বইমেলায় আমার যে বইটি প্রকাশিত হয়েছে সেই বইটি মূলত ইমোশনাল ব্র্যান্ডিং এবং ইমোশনাল ব্র্যান্ডিং দ্যাট মিনস ক্রিয়েট ইউর ব্র্যান্ড ইন দ্য মাইন্ড অফ কাস্টমার। অর্থাৎ কাস্টমার মনে কিভাবে আপনি আপনার ব্র্যান্ডটাকে তৈরি করবেন অথবা আপনার ব্র্যান্ডের ব্র্যান্ড ইমেজটা যাতে কাস্টমার মনে কন্টিনিউ করে সেই অবস্থাটা কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি মূলত আজকে আমরা কথা বলবো। সো টিউটোরিয়াল 1 এ মূলত ইমোশনাল ব্র্যান্ডিং এর একদমই সূচনা অথবা ভূমিকা নিয়ে আমরা কথা বলবো। তো আশা করি পুরো সেশনে আপনারা আমাদের সাথে কন্টিনিউ করবেন। তো ১ম এ বলে নেওয়া দরকার যে ইমোশনাল ব্র্যান্ডিং টা আসলে কি? ইমোশনাল ব্র্যান্ডিং হচ্ছে যে কাস্টমারের মনে একটা ব্র্যান্ড সম্পর্কে আবেগ অনুভূতি সৃষ্টি করা। তো এই বিষয়টিকে আমরা এভাবে ব্যাখ্যা করছি যে ইমোশনাল ব্র্যান্ডিং হচ্ছে কাস্টমারের আবেগ অনুভূতিতে উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে একটি প্রোডাক্ট কিংবা ব্র্যান্ডের সাথে কাস্টমারের সম্পর্ক তৈরি করার একটা প্রক্রিয়াটাই মূলত ইমোশনাল ব্র্যান্ডিং। অর্থাৎ যে কোনো কাস্টমার মনে আবেগ সৃষ্টি করা, অনুভূতি তৈরি করা, উদ্দীপনা সৃষ্টি করা কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে এবং ব্র্যান্ডের সাথে কাস্টমার একটা সম্পর্ক তৈরি করা। এই পুরো ব্যাপারটিকে আমরা বলছি ইমোশনাল ব্র্যান্ডিং। কিভাবে ইমোশনাল ব্র্যান্ডিং করা যায়? কি, কি উপায়ে করা যায়? ইমোশনাল ব্র্যান্ডিং সরাসরি কাস্টমারের মনের মধ্যে প্রোডাক্ট কিংবা ব্র্যান্ড সম্পর্কে অনুরণন বা উদ্দীপনা সৃষ্টি করে। অর্থাৎ কাস্টমারের যেকোনো প্রয়োজনকে প্রাধান্য দিয়ে কাস্টমারের আ আ এ যেকোনো একটা প্রোডাক্ট কিংবা ব্র্যান্ড কেনার যে আকাঙ্ক্ষা সেটাকে আস্তে, আস্তে বাড়িয়ে তোলে। সো একজন কাস্টমার যখন কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে চিন্তা করে, সেই চিন্তা থেকে যখন কাস্টমার সেই ব্র্যান্ডটা কিনতে চায়, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই মূলত এখানে সবচেয়ে বেশি কাজ করে কোনো একটা ব্র্যান্ডের প্রতি কাস্টমার ইমোশন। এবং এই ইমোশনাল সৃষ্টির জন্যই কিন্তু মূলত ইমোশনাল ব্র্যান্ডিং কার্যক্রম করতে হয়। ইমোশনাল ব্র্যান্ডিং এর যে অ্যাক্টিভিটি সেটা পরিচালনা করতে হয়। সেজন্য আমরা বলছি যে ইমোশনাল ব্র্যান্ডিং সরাসরি কাস্টমারের মনের মধ্যে কোনো একটি প্রোডাক্ট কিংবা ব্র্যান্ড সম্পর্কে উদ্দীপনা সৃষ্টি করে এবং কাস্টমারের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে কাস্টমারের কোনো একটা ব্র্যান্ড কিংবা প্রোডাক্ট কেনার যে আকাঙ্ক্ষা সেটা আস্তে, আস্তে বাড়িয়ে তোলে। এই বাড়িয়ে তোলার প্রক্রিয়াটাই হলো ইমোশনাল ব্র্যান্ডিং। তো পৃথিবীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে ব্র্যান্ডগুলি আইকনিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, প্রত্যেকটা ব্র্যান্ডের আপনার ব্র্যান্ডিং কার্যক্রমের পেছনে সবচেয়ে বড় যে ভূমিকাটা সেটা হচ্ছে ইমোশনাল ব্র্যান্ডিং এর অ্যাক্টিভিটি। আমাদের দেশেও কিন্তু অনেক ব্র্যান্ড রয়েছে এবং প্রত্যেকটা ব্র্যান্ডের পেছনে কিন্তু বিভিন্ন ধরনের ইমোশনাল অ্যাক্টিভিটি রয়েছে। যেমন আমরা ফেয়ার অ্যান্ড লাভলির কথা বলতে পারি, আমরা লাক্স এর কথা বলতে পারি। সো এই ধরনের ব্র্যান্ডগুলি প্রত্যেকটাই কিন্তু ইমোশনাল ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে কিন্তু ব্র্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, ব্র্যান্ড ইমেজ আস্তে, আস্তে তৈরি হচ্ছে। তো একটা ব্র্যান্ডের ব্র্যান্ড ইমেজ যত বেশি বেড়ে যাবে নিশ্চয়ই ব্র্যান্ডের সেলস তত বেশি বেড়ে যাবে, ব্র্যান্ডের কাস্টমার বেড়ে যাবে, একটি ব্র্যান্ড খুব সহজেই কিন্তু টার্গেট মার্কেটে পৌঁছে যাবে। সো দ্যাটস ওয়াই ইমোশনাল ব্র্যান্ডিংটা খুব জরুরি। এখন আমরা যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে কিভাবে ইমোশনাল ব্র্যান্ডিং সফল হয়? তাহলে ইমোশনাল ব্র্যান্ডিং সফল হওয়ার ওয়ে গুলি কি, কি? সেটা আমরা একটু বলছি। ইমোশনাল ব্র্যান্ডিং তখনই সফল হয় যখন এটি কাস্টমার মনের মধ্যে আবেগ, অনুভূতি এবং ইতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করতে পারে। অর্থাৎ ইমোশনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যুক্তির চেয়ে আবেগ অনুভূতি সবচেয়ে বেশি কাজ করে। কারণ এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে ইমোশন আর একটা হচ্ছে লজিক। সো ইমোশনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সবসময় কিন্তু ইমোশনের গুরুত্বটা এখানে সবচেয়ে বেশি, এখানে লজিক খুব কমই কাজ করবে। সেজন্য বলা হচ্ছে যে ইমোশনাল ব্র্যান্ডিং তখনই সফল হবে যখন একটি ব্র্যান্ড কাস্টমার মনের মধ্যে আবেগ সৃষ্টি করতে পারে, অনুভূতি সৃষ্টি করতে পারে অথবা কাস্টমার মনে কোনো একটা ব্র্যান্ড সম্পর্কে ইতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করতে পারে। সেটাই হচ্ছে ইমোশনাল ব্র্যান্ডিং এর সফল হওয়ার উপায়। ইমোশনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আবারও বলছি যুক্তির চেয়ে আবেগ অনুভূতি সবচেয়ে বেশি কাজ করে এবং সবকিছু কিন্তু আপনার সৃষ্টি করতে হবে আপনার মানুষের মনের মধ্যে, মানুষের ব্রেনের মধ্যে। এভাবে কিন্তু তবে কিন্তু ইমোশনাল ব্র্যান্ডিং কার্যক্রম সফল হবে। দেন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে
আপনার আমরা পরের যে স্লাইডে যাব সেটা হচ্ছে ইমোশনাল ব্র্যান্ডিং। আপনার অ্যাডভার্টাইজমেন্টে কিভাবে ইমোশনাল ব্যবহার করা উচিত। আমরা এখানে কোকা কোলার একটা অ্যাড এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আসলে প্রত্যেকটা কোকের ক্যানের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইমোশনের ব্যবহার হয়েছে, যেমন হ্যাপিনেস এর জন্য হ্যাপি ইউজ করা হয়েছে, আপনার লাভ ইউজ করা হয়েছে, উইঙ্ক ইউজ করা হয়েছে, কিস ইউজ করা হয়েছে, প্রত্যেকটাই কিন্তু ইমোশনাল ইস্যু। সো প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞাপনে কি ইমোশনের ব্যবহার করা উচিত? একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্তির চেয়ে ইমোশনাল বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়, যা ব্র্যান্ডের সেলস এবং ইমেজ ডেভেলপমেন্টের সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের জন্য আপনার ব্র্যান্ডের ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি যাতে সাকসেসফুল হয় সেক্ষেত্রে ইমোশনাল যে বিষয়গুলি সেটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা উচিত, অথবা সেই ইস্যুগুলিকে কিন্তু ব্যবহার করা উচিত। ইমোশনাল ব্র্যান্ডিং এর জন্য বিভিন্ন ধরনের আবেগের ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যখনই অ্যাডভার্টাইজমেন্ট করা হবে কোনো একটা ব্র্যান্ডের, সেক্ষেত্রে অবশ্যই এই বিভিন্ন ধরনের ইমোশনাল যে বিষয়গুলি সেটাকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। এখন আমরা বলছি যে ব্র্যান্ডের সাথে কিভাবে কাস্টমার সম্পর্ক তৈরি হয়। তাহলে একটি ব্র্যান্ডের সাথে একজন কাস্টমারের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কের পিছনে কিন্তু ইমোশনাল অ্যাক্টিভিটি থাকে। সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করছি যে একটি ব্র্যান্ডের সাথে যখন কাস্টমারের দীর্ঘমেয়াদী সংযোগ ও সম্পর্ক থাকে, ঠিক তখন ইমোশনাল ব্র্যান্ডিং কাস্টমারের মনে অনেক বেশি প্রভাব করতে পারে। তাহলে কাস্টমারের সাথে একটা ব্র্যান্ডের সংযোগ তৈরি করতে হলে দীর্ঘমেয়াদী একটা সংযোগ তৈরি করতে হবে, এবং সেই সংযোগ থেকে আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হবে ব্র্যান্ডের সাথে কাস্টমারের। তো কাস্টমাররা তাদের ব্যবহৃত ব্র্যান্ডগুলোর মাধ্যমে ব্র্যান্ডগুলোর ব্যবহারের মাধ্যমে অনেক সময় নিজেদের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধির চেষ্টা করে। অনেক কাস্টমারই কিন্তু আপনার বিভিন্ন ধরনের ব্র্যান্ড ইউজ করে অনেক সময় নিজের ইমেজটাকে বৃদ্ধি করার চেষ্টা করে। যেমন কারো হাতে যদি একটা আইফোন থাকে, তাহলে আইফোনের কারণে কিন্তু সে তার নিজের ইমেজটাকে বাড়ানোর চেষ্টা করে, অথবা সে এটা ভাবতে পারে যে আমি আইফোন ইউজার, অথবা আমি আইফোন ইউজ করি। তেমনি কিন্তু পৃথিবীতে অনেক ব্র্যান্ড রয়েছে যে ব্র্যান্ডগুলি ব্যবহারের মাধ্যমে কাস্টমাররা তাদের নিজেদের ব্র্যান্ড ইমেজের সাথে সাথে নিজের ইমেজ বৃদ্ধির চেষ্টা করে। এভাবে কিন্তু ব্র্যান্ডের সাথে কাস্টমারের একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হয়, এবং এর সবকিছুর পেছনে কিন্তু থাকে ইমোশনাল ব্র্যান্ডিং। এখন আমরা বলবো যে প্রাচীন কালে কিভাবে ব্র্যান্ডিং হতো। প্রাচীন কালে যখন ব্র্যান্ডিং কার্যক্রম শুরু হয়েছিল, তখন প্রোডাক্ট কারিগররা অথবা যারা ম্যানুফ্যাকচারার তারা তাদের পণ্যের গায়ে এক ধরনের ছাপানো ট্রেডমার্ক ব্যবহার করতেন, পণ্যগুলিকে প্রোডাক্টগুলিকে একটু ভিন্নভাবে আপনার কাস্টমার কাছে উপস্থাপন করার জন্য অথবা ডিফারেন্সিয়েট করার জন্য। এখানে আমরা একদমই কোকের প্রথম দিকের একটি বোতলের লেবেল আমরা এখানে ছবিতে দেখাচ্ছি, যে এখানে আমরা লেবেলের গায়ে কোকের যে ট্রেডমার্কটি ইউজ করা হতো সেই ট্রেডমার্কটা দেখতে পাচ্ছি, এবং দা কোকা কোলা কোম্পানির ট্রেডমার্ক। সো কোকা কোলার আপনার পানীয়র মধ্যে এই যে লেবেলের মধ্যে বোতলের মধ্যে যে ট্রেডমার্কটা ইউজ করা হতো কোকা কোলা লেখার ট্রেডমার্কটা, সেটাই কিন্তু কোকা কোলাকে ডিফারেন্সিয়েট করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। আর ব্র্যান্ডিং এর একদমই শুরুর দিকে প্রাচীনকালে সাধারণত গবাদি পশুর শরীরে বিভিন্ন ধরনের মার্ক ইউজ করা হতো, গবাদি পশুকে অনেকগুলি পশু থেকে আপনার আলাদা করার জন্য। সেটাও কিন্তু ট্রেডমার্কের ব্র্যান্ডিং কার্যক্রমের ট্রেডমার্কের ব্যবহার, যেটা ব্র্যান্ডিং কার্যক্রমের ঠিক শুরুর দিকে এভাবে মূলত কোনো একটা প্রোডাক্টকে, কোনো একটা প্রাণীকে আপনার ডিফারেন্সিয়েট করা হতো অথবা কাস্টমারের কাছে উপস্থাপন করা হতো। এখন আমরা আলোচনা করব যে কাস্টমার সন্তুষ্টির জন্য কি ব্র্যান্ডিং বিষয়টা খুব জরুরি। বিষয়টা অবশ্যই জরুরি। ব্র্যান্ডিং শুধুমাত্র একটি প্রোডাক্টকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ব্র্যান্ডেড প্রোডাক্টের কিংবা সার্ভিসের গুণগত মান বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে ক্রেতারা কিংবা কাস্টমাররা ব্র্যান্ডেড প্রোডাক্টের উৎপাদকের কাছ থেকে ক্রয় করে সন্তুষ্টি প্রকাশ করতে পারে। তাহলে আপনার ব্র্যান্ডিং অ্যাক্টিভিটির জন্য ইমোশনাল ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ, অতীব জরুরি। কিন্তু একজন কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা যাতে ঠিক থাকে সেই জন্য কিন্তু ব্র্যান্ডের আপনার কোয়ালিটি অথবা আপনার প্রোডাক্টের ইফিকেসি, এই বিষয়গুলি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য প্রতিটা
বিষয়কেই কিন্তু এখানে খুব বেশি গুরুত্ব দিয়ে আপনার অ্যাক্টিভিটি করতে হবে। যেমন হলো ইমোশনাল ব্র্যান্ডিং এর সাথে সাথে প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের ইফিকেসি, প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন, এই বিষয়গুলি কিন্তু জরুরি। তবেই কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন, ব্র্যান্ডিং এর মাধ্যমে কাস্টমার স্যাটিসফ্যাকশন আস্তে আস্তে বাড়ানো সম্ভব। এখানে আমরা সংক্ষেপে ব্র্যান্ডিং এর একটু ইতিহাস বলে নেওয়া জরুরি। সেটা হচ্ছে এরকম যে ব্র্যান্ডিং এর ইতিহাস থেকে জানা যায় যে ব্র্যান্ডিং কার্যক্রম ঠিক শুরুর দিকে, যেটা আমি একটু আগে বলেছি, যে গবাদি পশু এবং ভেড়ার শরীরের মধ্যে বিশেষ ধরনের লোহা দিয়ে আগুনে ছেক দেওয়া হতো, যাতে নির্দিষ্ট কিছু গবাদি পশু বা ভেড়াকে সবার থেকে আলাদা করা যায়। আমরা যে ছবি দেখাচ্ছি সেখানে আমরা দেখছি যে একটা গরুর শরীরে 907 একটা কোড রয়েছে। তারপরে এখানে একটি ব্র্যান্ড মার্ক রয়েছে GTZ নামে, এবং গরুর কানের মধ্যে একটি ট্যাগ মার্ক রয়েছে। সো তিনটা আপনার একটি কোড, একটা ব্র্যান্ড মার্ক, একটি ট্যাগ দিয়ে কিন্তু এই পশুটাকে অন্যান্য পশু থেকে আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে এবং আলাদাভাবে এটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, ভিন্নভাবে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তো এই অ্যাক্টিভিটি গুলি কিন্তু ব্র্যান্ডিং এর কার্যক্রমের শুরুর দিকে আপনার এভাবে মূলত কার্যক্রমগুলি শুরু হয়, যেটা আমরা ইতিহাস থেকে, ব্র্যান্ডিং এর ইতিহাস থেকে জানতে পারি। সো এখানে আরেকটা বিষয় যে ডিফারেন্সিয়েশন, যাকে আমরা বলি যে ব্র্যান্ড ডিফারেন্সিয়েশন, সেটা হচ্ছে এরকম যে ভিন্নতা সৃষ্টির জন্য ব্র্যান্ড মার্ক বা ট্রেডমার্কের ব্যবহার, এটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষকে কিন্তু আজকের দিনে তাদের সামাজিক অবস্থা বিবেচনা করে আলাদাভাবে মূল্যায়ন করা হয় অথবা চিহ্নিত করা হয়। মানব সমাজে একসময় দাস-দাসীদেরকেও কিন্তু আলাদাভাবে চিহ্নিত করার জন্য লেবেল ব্যবহার করে। আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি বড় রেস্টুরেন্টে, সেখানে যারা সাপোর্ট স্টাফ থাকে অথবা সার্ভিস স্টাফ থাকে, তাদের কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস কোড থাকে। অর্থাৎ ড্রেস কোড দিয়েও কিন্তু সার্ভিস স্টাফকে আলাদা করা যায়, সাপোর্ট স্টাফকে আলাদা করা যায়, সিকিউরিটি গার্ডকে আলাদা করা যায় এবং ম্যানেজমেন্টকে আলাদা করা যায়। সো এই যে আপনার মানুষের জন্য ড্রেসটা হচ্ছে একটা ট্রেডমার্কের মতো কাজ করে, সেটাও কিন্তু ব্র্যান্ডিং এর গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়াও আমরা দেখি যে কারাগারে অপরাধীদেরকে অসম্মান প্রদর্শনের জন্য অথবা তাদেরকে পৃথক, অপরাধ ভেদে পৃথক করার জন্য তাদেরও কিন্তু একটা ড্রেস কোড রয়েছে, তাদেরকে এবং তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে লেবেলিং করা হয়। সেটাও কিন্তু আপনার মানুষকে ভিন্নভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের ড্রেস, বিভিন্ন ধরনের ট্রেডমার্ক, বিভিন্ন ধরনের নাম্বারিং, বিভিন্ন ধরনের লেবেলিং করা হয়। সেটাও কিন্তু আপনার ভিন্নতা সৃষ্টির জন্য অথবা ডিফারেন্সিয়েট করার জন্য একটি করা হয়। সো এই ডিফারেন্সিয়েশন অথবা ভিন্নতা সৃষ্টি ব্র্যান্ডিং এর কার্যক্রমের অন্যতম একটি দিক হতে পারে। এবার আমরা আলোচনা করব যে ট্রেডমার্ক এবং ভিজুয়াল আইডেন্টিটির গুরুত্ব কি। আমি বলবো যে আপনার সোশ্যাল মিডিয়ার এই যুগে ভিজুয়াল আইডেন্টিটির গুরুত্ব অনেক অনেক বেশি। সো ব্যাপারটি আসলে সেলস মার্কেটিং এর ব্র্যান্ড ম্যানেজমেন্টে কিভাবে আমরা চিন্তা করি এই বিষয়টি নিয়ে সেটা বলছি। পণ্য থেকে শুরু করে সার্ভিস প্রভৃতি ক্ষেত্রে পণ্য এবং সেবার ভিন্নতা ও শ্রেণীবদ্ধকরণের জন্য ব্র্যান্ডিং কার্যক্রম ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। শিল্প বিপ্লবের সাথে সাথে ব্র্যান্ডিং এর ভবিষ্যৎ কার্যক্রমে যুগান্তকারী অনেক পরিবর্তন এসেছে, কারণ এটি ট্রেডমার্কের গুরুত্ব এবং ভিজুয়াল আইডেন্টিটির মধ্যে বিভিন্নভাবে রূপান্তর এনেছে। অর্থাৎ ব্র্যান্ডিং কার্যক্রমের মধ্যে ট্রেডমার্ক যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের জন্য, ব্র্যান্ড ডিফারেন্সিয়েশনের জন্য, এট দ্য সেম টাইম ভিজুয়াল আইডেন্টিটির জন্য কিন্তু ট্রেডমার্ক গুরুত্বপূর্ণ, কালার গুরুত্বপূর্ণ অথবা ব্র্যান্ডের সাইজ, শেপ, এই বিষয়গুলি কিন্তু ভিজুয়াল আইডেন্টিটির জন্য গুরুত্বপূর্ণ। সো ট্রেডমার্ক এবং ভিজুয়াল আইডেন্টিটি কিন্তু এই যুগে যে কোনো ব্র্যান্ড এস্টাবলিশমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য ব্র্যান্ডিং কার্যক্রমে এই বিষয়গুলি নিয়ে আরো অনেক চিন্তা ভাবনা করা উচিত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে ব্র্যান্ড লয়াল কাস্টমার তৈরি করা যায়। কারণ আমরা যখনই ইমোশনাল ব্র্যান্ডিং করব অথবা অন্য কোনোভাবে ব্র্যান্ড স্ট্র্যাটেজি তৈরি করে ব্র্যান্ড প্রমোশন করব, আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কিন্তু লয়াল কাস্টমার তৈরি করা। তাহলে কোম্পানিগুলো সবসময় ব্র্যান্ডের বা প্রোডাক্টের গুণগত মানের দিকে এবং বিতরণ ব্যবস্থার দিকে সবচেয়ে বেশি মনোনিবেশ করে থাকে, যাতে ব্র্যান্ড লয়াল কাস্টমাররা বারবার ব্র্যান্ড কেনার জন্য, ক্রয় করার জন্য ফিরে আসে এবং লয়াল কাস্টমারের কারণেই মার্কেটের ব্র্যান্ডের যে চাহিদার প্রবৃদ্ধি সেটা নিশ্চিত হয়। তাহলে আমরা যেটা বলবো যে আমরা ইমোশনাল ব্র্যান্ডিং করি অথবা অন্য কোনো স্ট্র্যাটেজিতে আমরা যখনই ব্র্যান্ডিং কার্যক্রম করব,
আলটিমেট উদ্দেশ্য হচ্ছে লয়াল কাস্টমার তৈরি করা। সো লয়াল কাস্টমার তৈরির জন্য ব্র্যান্ডের যে কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্টের যে অ্যাভেলেবিলিটি, এই বিষয়গুলি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ একজন কাস্টমার যখনই কোনো একটা ব্র্যান্ডের নিড তৈরি হবে, সে যাতে খুব সহজে ব্র্যান্ডটি হাতের কাছে, হাতের নাগালে সহজেই পেয়ে যায়, তবে কিন্তু ব্র্যান্ড কাস্টমার লয়ালিটি কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় এবং ব্র্যান্ডের প্রতি কাস্টমার যে ডিপেন্ডেন্সি সেটা বেড়ে যায় এবং ব্র্যান্ড কাস্টমার রিলেশনশিপটা সেটা আরো অনেক বেশি হেলদি হয়। এখন আমরা আলোচনা করব যে কিভাবে একটি ব্র্যান্ড টার্গেট মার্কেটে পৌঁছায়, ওইটা কি। এখানে বিষয়টি আলোচনা করা যায়, সেটা হচ্ছে বিজনেসম্যানরা ব্র্যান্ডের বা প্রোডাক্টের গুণগত মান বজায় রাখা ছাড়াও তাদের টার্গেট মার্কেটে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করার কন্টেন্ট এবং কৌশল তৈরির অনুসন্ধানে ব্যস্ত থাকে। সো যারা ব্র্যান্ড ম্যানেজমেন্টে কাজ করে, ব্র্যান্ডের পিছনে কাজ করে, তারা কিন্তু বিভিন্ন ভাবে ব্র্যান্ডের যাতে টার্গেট কাস্টমারের কাছে, টার্গেট মার্কেটে টার্গেট কাস্টমার কাছে সঠিকভাবে পৌঁছাতে পারে, ব্র্যান্ডের প্রেজেন্টেশনটা যাতে চমৎকার হয় এবং কাস্টমারের টাচি হয়, কাস্টমারের মনের মধ্যে একটা ব্র্যান্ড যাতে সহজে উদ্দীপনা তৈরি করতে পারে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আপনার ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সবসময় কিন্তু কন্টেন্ট ডেভেলপমেন্ট করার চেষ্টা করে, বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রমোশন করে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তৈরি করে, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তৈরি করে। সো প্রতিটা অ্যাক্টিভিটি কিন্তু টার্গেট মার্কেটে টার্গেট কাস্টমার কাছে এই ব্র্যান্ডকে পৌঁছে দেওয়ার উপায়। তো এইভাবেই কিন্তু আপনার একটি ব্র্যান্ড টার্গেট মার্কেটে টার্গেট কাস্টমার কাছে পৌঁছে যায়। তো কিভাবে সমাজে ব্র্যান্ড প্রভাব বিস্তার করে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শিল্প বিপ্লবের কারণে শুধুমাত্র মার্কেটিং ইন্ডাস্ট্রিতে পরিবর্তনের সূত্রপাত ঘটেনি, বরং অনেক নতুন টার্গেট মার্কেটও তৈরি হয়েছে শিল্প বিপ্লবের কারণে, ব্র্যান্ড প্রমোশনের কারণে, এবং এটি সামাজিক শ্রেণীর উপরও শক্তিশালী প্রভাব তৈরি করেছে। তাহলে আমরা যখন দেখি যে একটা আইকনিক ব্র্যান্ড, একটা সাকসেসফুল ব্র্যান্ড সমাজে বিভিন্ন ভাবে কিন্তু প্রভাব তৈরি করতে পারে, বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করতে পারে, এবং এই যে প্রভাবটা এটা অনেক বেশি কিন্তু স্ট্রং। তো এবং সাকসেসফুল ব্র্যান্ডগুলি কিন্তু এভাবে আপনার স্ট্রং ইমেজ তৈরি করে, স্ট্রং আপনার প্রভাব তৈরি করে কিন্তু মার্কেট শেয়ার তৈরি করে অথবা একটা স্ট্রং ব্র্যান্ড হিসেবে মার্কেটে প্রতিষ্ঠা পায়। এখন প্রশ্ন হচ্ছে যে কোন শ্রেণীর মানুষের কাছে ব্র্যান্ড প্রমোশন খুব বেশি করা উচিত, এটা খুব চমৎকার একটা প্রশ্ন। উত্তর হচ্ছে বিজনেসম্যানরা তাদের পণ্যের এবং ব্র্যান্ডের প্রমোশন সবচেয়ে বেশি করে থাকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে, কারণ মার্কেটে একমাত্র তাদেরই সবচেয়ে বেশি পণ্য বা ব্র্যান্ড কেনার সক্ষমতা রয়েছে। অনেকে এই বিষয়টি দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু এটি সত্য যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে টার্গেট করে কিন্তু সবচেয়ে বেশি ব্র্যান্ড প্রমোশন করা হয়, কারণ মধ্যবিত্তের যে সাইজটা এটা অনেক বড়। সো এই জন্য কিন্তু তাদেরকে টার্গেট করে ব্র্যান্ড প্রমোশন তৈরি করতে হয়, কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে হয়, যাতে মধ্যবিত্তের নাগালের মধ্যে একটি ব্র্যান্ডকে পৌঁছানো যায় এবং তাদের আপনার চাহিদা পূরণ করা যায়। এভাবে কিন্তু ব্র্যান্ড প্রমোশন করা উচিত। তো মার্কেটাররা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে কিভাবে ব্র্যান্ড প্রমোশন করছেন এটা একটু আমরা জেনে নিই। মার্কেটাররা মধ্যবিত্ত শ্রেণীর কাস্টমারদের নিয়ে সব সময় সচেতন থাকেন, কারণ এরা প্রতিদিনের নিউজ পেপার পড়তে পারে না অথবা পড়ে না। অনেক মধ্যবিত্ত মানুষই কিন্তু প্রতিদিনের নিউজ পেপার পড়ে না অথবা পড়ার চেষ্টা করে না। সেজন্য মার্কেটাররা তাদের সৃজনশীলতা দিয়ে চিন্তা করে ব্র্যান্ড প্রমোশনের জন্য মধ্যবিত্তদের জন্য বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ইউজ করে, ব্যানার ব্যবহার করে অথবা ছাতার মধ্যে বিভিন্ন ভাবে ব্র্যান্ড প্রমোশন। আমরা তিনটা বিষয় বললাম, এছাড়া আরো অনেক ওয়েতে মধ্যবিত্ত শ্রেণীর কাছে মার্কেটাররা তাদের ব্র্যান্ড প্রমোশন করে থাকে, এবং এর মধ্যে সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ইমোশনাল ব্র্যান্ডিং প্রমোশন। এখানে আমরা একটা ব্র্যান্ডের নিয়ে কথা বলবো, এই ব্র্যান্ডটা হচ্ছে পিয়ার্স সোপ। তো এই প্রোডাক্টটা খুব বিখ্যাত একটা সাবান, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। পিয়ার্স সাবানটি সবচেয়ে গ্রহণযোগ্য এবং চাহিদাযুক্ত সাবান হয়ে ওঠার নেপথ্যের কারণটা কি, এই কারণটা আমরা একটু ব্যাখ্যা করি, এবং এটা বলা যায় একটা কেস স্টাডি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা আমি একটু বলে নিচ্ছি যে আধুনিক বিজ্ঞাপনের জনক হিসেবে আমরা যিনি সবচেয়ে বেশি পরিচিত তিনি হচ্ছেন থমাস জেমস ব্যারেট। অর্থাৎ আধুনিক বিজ্ঞাপনের জনক হিসেবে পরিচিত থমাস জেমস ব্যারেট পিয়ার্স সাবানের গ্রহণযোগ্যতা নতুন ভাবে তুলে ধরার জন্য সবসময় চেষ্টা করতেন এবং অনুসন্ধান করতেন যে কিভাবে পিয়ার্স সাবানটাকে মানুষের হাতের নাগালে পৌঁছানো যায়। ব্যারেট বিভিন্ন ধরনের সৃজনশীল বিজ্ঞাপনের কৌশল ব্যবহার করেছিলেন,
যা পিয়ার্স সাবানকে জনসাধারণের কাছে আবেদন তৈরি করতে সাহায্য করেছিল। এবং ব্যারটের যে কৌশলটা ছিল সেই কৌশলটাই ছিল ইমোশনাল ব্র্যান্ডিং কার্যক্রমের প্রথম সাকসেসফুল স্ট্র্যাটেজি অথবা কৌশল, যেটাকে আমরা বলতে পারি। সো ব্যারেট পিয়ার্স সাবান ব্র্যান্ডকে গুণগত মান এবং বিলাসিতার সাথে সংযুক্ত করার জন্য বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করেছিলেন এবং বিভিন্ন বিষয়ভিত্তিক পোস্টার তৈরি করেছিলেন। আমরা এখানে 3টা পোস্টার দেখতে পাচ্ছি, যেখানে আসলে পিয়ার্স সাবানের টার্গেট মার্কেট মূলত বাচ্চাদেরকে প্রথম দিকে করা hয়েছিল। তো বিজ্ঞাপনের সেই সিরিজটিতে ব্যারেট বিভিন্ন পোস্টারে বিভিন্ন ধরনের থিম ব্যবহার করেছিলেন, যার মধ্যে একটি পোস্টারে বুদবুদ শিরোনামে জন এভারেট মিল্লাইসের একটি আইকনিক পেইন্টিং ব্যবহার করেছিলেন। এখানে বলে নেওয়া উচিত যে জন এভারেট মিল্লাইস জন এভারেট মিল্লাইস হচ্ছে উনি 18 শতকের দিকে আপনার ইউনাইটেড কিংডমে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি ছিলেন একজন আইকনিক খুব বিখ্যাত একজন পেইন্টার, যিনি পিয়ার্স সাবানের যিনি বিভিন্ন ধরনের পেইন্টিং আপনার তৈরি করতেন এবং ছবি আঁকতেন, এবং সেই ছবি থেকে কিন্তু জেমস ব্যারেট আপনার পিয়ার্স সাবানের ছবি থেকে কিন্তু পিয়ার্স সাবানের অ্যাড তৈরি করেছিলেন। এই ছবিটা আমরা দেখি, এটা খুব আপনার মিল্লাইসের খুব বিখ্যাত একটা ছবি। এই ছবিটা মূলত মিল্লাইস এঁকেছিলেন তার নাতনিকে ব্যবহার করে, এবং এই ছবিটা আসলে সাবানের বুদবুদ তৈরি করে বাচ্চারা যে খেলে সেই বিষয়টি এখানে মূলত ফুটানো হয়েছে। ছবিটা এরকম। পরবর্তীতে এই ছবিটাই মূলত পিয়ার্স সাবানের অ্যাডে ব্যবহার করা হয় এবং যেটা খুব বেশি গ্রহণযোগ্য হয় এবং পিয়ার্স সাবানের বিজনেসকে অন্যতম একটা উচ্চতা নিয়ে যায়। এবং ইমোশনাল ব্র্যান্ডিং এর শুরুর দিকে আপনার ইমোশনাল ব্র্যান্ডিং এর জন্য এটা হচ্ছে সবচেয়ে জ্বলন্ত, সবচেয়ে কার্যকর একটি উদাহরণ, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো মিল্লাইসের চিত্রকর্মটি তার নাতির দ্বারা অনুপ্রাণিত হয়ে গেছিলেন, অর্থাৎ তার নাতিকে কেন্দ্র করে মিল্লাইস মূলত এই ছবিটি এঁকেছিলেন এবং মিল্লাইস শিশুদের আনন্দ প্রকাশ করার জন্য এটি চিত্রিত করেছিলেন। মিল্লাইসের চিত্রকর্মটি শিশুদের শৈশবের নিষ্পাপ সময়কে ফুটিয়ে তোলে এবং মিল্লাইস তার এই চিত্রকর্মটি আঁকার জন্য তার নাতিকে ব্যবহার করেছিলেন, কারণ সে যখন বুদবুদ তৈরি করে পাইপ ধরে বুদবুদ তৈরি করছিল তখন তাকে চমৎকার দেখাচ্ছিল। তাহলে মিল্লাইসের নাতি যখন সাবানের বুদবুদ থেকে আপনার ফেনা থেকে বুদবুদ তৈরি করতেছিল, সেই মুহূর্তটাকে মূলত মিল্লাইস ছবিতে এঁকেছিলেন এবং পরবর্তীতে এই ছবিটাই কিন্তু বিখ্যাত হয় এবং এটা বিখ্যাত ছবি হিসেবে পিয়ার্স সাবানের ব্র্যান্ডে ইউজ করা হয়। তো ব্যারেট এই ছবিটি ব্যবহার করেছিলেন পিয়ার্স সাবানের বার্তা সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য। পিয়ার্স সাবানের মূল মেসেজ হিসেবে যে বার্তা দেওয়া হয়েছিল তা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত মধ্যবিত্ত শিশুরা পরিবারে আনন্দ উপভোগ করতে পারে এবং সমাজের উঁচু স্তরে যাওয়ার আকাঙ্ক্ষা অর্জন করতে পারে। তাহলে এই মেসেজটির কিন্তু সেই সময়ে কাস্টমারদের মধ্যে অনেক বেশি গ্রহণযোগ্য হয় এবং কাস্টমাররা মূলত এই মেসেজটির কারণেই কিন্তু পিয়ার্স সাবানকে নিজের করে নেয় এবং পিয়ার্স সাবানের সাথে তাদের একটি সম্পর্ক। পরবর্তী কালে কিন্তু কয়েক যুগ ধরে বাচ্চাদের সাবান হিসেবে পিয়ার্স সাবান অনেক বেশি ব্যবহৃত হয়, অনেক বেশি গ্রহণযোগ্যতা পায় এবং আপনার পিয়ার্স সাবানের বিজনেস অনেক বেড়ে যায় এবং এটা আইকনিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়। সো এবার আমরা বলবো যে কিভাবে আধুনিক ইমোশনাল ব্র্যান্ডিং কার্যক্রমের সূচনা হয় অথবা হয়েছিল। বিভিন্ন কোম্পানি তাদের পণ্যগুলো যাতে সফলতা অর্জন করতে পারে সেজন্য ভ্যারেটের কৌশলগুলি প্রয়োগ করে। যেহেতু ভ্যারেট প্রথম দিকে ইমোশনাল ব্র্যান্ডিং এর এক্সাম্পল একটা ট্রেন্ড তৈরি করতে পেরেছিলেন, পরবর্তীকালে যতগুলো ব্র্যান্ড নিয়ে কাজ হয়েছিল সবাই কিন্তু ভ্যারেটের কৌশলগুলিকে নকল করার চেষ্টা করে অথবা সেটাকে ফলো করার চেষ্টা করে, অনুসরণ করার চেষ্টা করে। সেজন্য বিভিন্ন কোম্পানি তাদের পণ্যগুলি যাতে সফলতা অর্জন করতে পারে সেজন্য ভ্যারেটের কৌশলগুলি প্রয়োগ করে সেগুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করা শুরু করে। মানুষের আবেগকে পুঁজি করে কিংবা ইমোশনকে কাজে লাগানোর মাধ্যমে প্রোডাক্ট এবং ব্র্যান্ড বিক্রির জন্য আধুনিক ইমোশনাল ব্র্যান্ডিং এর কার্যক্রম শুরু হয় অথবা হয়েছিল। এভাবেই মূলত আধুনিক ইমোশনাল ব্র্যান্ডিং এর কার্যক্রম শুরু হয়েছিল। এবং এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, ইমোশনাল ব্র্যান্ডিং বিষয়ক বই সর্বপ্রথম কে লিখেছিলেন? 2001 সালে মার্ক গোবে নামে একজন লেখক তিনি একটি বই লিখেছিলেন, নাম দিয়েছিলেন ইমোশনাল ব্র্যান্ডিং। অর্থাৎ ইমোশনাল ব্র্যান্ডিং হচ্ছে মানুষের সাথে একটি ব্র্যান্ডের সংযোগ কিংবা সংযুক্তি তৈরির একটি নতুন দৃষ্টান্ত,
মার্ক গবে তার পর্যবেক্ষণের ভিত্তিতে ইমোশনাল ব্র্যান্ডিং বিষয়ে একটি নতুন ধারণার সৃষ্টি করেছিলেন। মার্ক গবে ইমোশনাল ব্র্যান্ডিং এর বিভিন্ন অ্যাক্টিভিটিকে আসলে পুস্তকে নিয়ে এসেছিলেন, কিন্তু আমরা দেখেছি যে জেমস ব্যারেট পিয়ার্স সাবানকে এস্টাবলিশ করার জন্য অনেক আগেই কিন্তু ইমোশনাল ব্র্যান্ডিং এর অ্যাক্টিভিটি শুরু করেছিলেন। সো মার্কেটে ইমোশনাল ব্র্যান্ডিং এর যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি গুলি ফলো করে পরবর্তীকালে ইমোশনাল ব্র্যান্ডিংটাকে একটা টেক্সট বুক হিসেবে প্রকাশ করেছিলেন মার্ক গবে। এবং মার্ক গবে দেখিয়েছেন একটি ব্র্যান্ডের সাথে ক্রেতার মধ্যে ইমোশনাল সম্পর্ক সংযোগ তৈরি হয়, যা ক্রেতার মনে ব্র্যান্ড সম্পর্কে একটি ইতিবাচক অবস্থান তৈরি হয়। সেজন্য আমরা বলছি যে ক্রিয়েট ইউর ব্র্যান্ড ইন দ্য মাইন্ড অফ কাস্টমার, অর্থাৎ আপনার ব্র্যান্ডটিকে অবশ্যই কাস্টমারের মনের মধ্যে তৈরি করতে হবে। কাস্টমার মনের মধ্য থেকে কিন্তু একটি ব্র্যান্ডের অবস্থান আস্তে আস্তে সৃষ্টি হয়। তো মার্ক গবে তার বইতে লিখেছিলেন যে একটি ব্র্যান্ডের পরিচিতি শুধুমাত্র বিজ্ঞাপন কিংবা ব্র্যান্ডের বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে না, বরং একটি ব্র্যান্ডের ভবিষ্যৎ সাকসেস নির্ভর করে কর্পোরেট নীতি, কৌশল এবং কোম্পানির অবস্থানের উপর। এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ইমোশনাল ব্র্যান্ডিং একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের মনের মধ্যে একটি সম্পর্ক সংযোগ তৈরি হয়। এটা হলো ইমোশনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে একটি ব্র্যান্ড সম্পর্কে মানুষের মনের মধ্যে সংযোগ এবং সম্পর্ক তৈরি হয়। একটি কোম্পানি একটি ব্র্যান্ড সম্পর্কে যে ধরনের ইমোশন প্রকাশ করতে চায় কিংবা যে ধরনের তথ্য শেয়ার করতে চায়, ইমোশনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে কিন্তু তা সম্ভবপর হয়। তো সেই জন্য বলা হচ্ছে যে যে কোনো ব্র্যান্ডিং কার্যক্রমের পিছনে কিন্তু ইমোশনাল ব্র্যান্ডিং এর কিছু কৌশল যদি আমরা প্রয়োগ করতে পারি, তবেই কিন্তু ইমোশনাল ব্র্যান্ডিং অবশ্যই সাকসেসফুল হবে। এবং ইমোশনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে একটি কোম্পানির অভ্যন্তরীণ যে সংস্কৃতি তা প্রকাশ পায়, কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টার্গেট মার্কেটে টার্গেট কাস্টমারের কাছে সফলভাবে পৌঁছানোর জন্য সমন্বিত ও একীভূত লক্ষ্য থাকা প্রয়োজন। তো সেই জন্যই একটি কোম্পানি যখন ইমোশনাল ব্র্যান্ডিং করবে, তো সেই ইমোশনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে কিন্তু তাদের কোম্পানির যে একটা কালচার, সেটাও কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসে। সেটাও কিন্তু ব্র্যান্ড ডেভেলপমেন্টে বড় ধরনের একটি ভূমিকা রাখে। বন্ধুরা, ২০২১ সালের ২১শে বই মেলায় ২০২১ সালের ২১শে বই মেলার আমার যে বইটি প্রকাশিত হয়েছে, বইটি হচ্ছে ইমোশনাল ব্র্যান্ডিং, ক্রিয়েট ইউর ব্র্যান্ড ইন দ্য মাইন্ড অফ কাস্টমার। তো এই বইটিতে আমি চেষ্টা করেছি যে ইমোশনাল ব্র্যান্ডিং এর নিয়ে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করার জন্য, এবং বিভিন্ন ধরনের ডেটা এই বইটিতে আপনি পাবেন। তো টোটাল বইটি নিয়ে কিন্তু আমরা বিভিন্নভাবে টিউটোরিয়াল মাধ্যমে এই বইটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে আমরা আলোচনা করেছি ইমোশনাল ব্র্যান্ডিং টিউটোরিয়াল 1। আমরা মূলত ইমোশনাল ব্র্যান্ডিং এর প্রথম দিকের কিছু ঘটনা, কিছু কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করলাম, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে একটি ব্র্যান্ডের প্রতি আবেগ সৃষ্টি হয়। তাহলে প্র্যাকটিক্যালি আমরা বিভিন্ন ব্র্যান্ড ধরে ধরে এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে একটি ব্র্যান্ডের প্রতি মানুষের আবেগ সৃষ্টি হয়, অথবা কিভাবে একটি ব্র্যান্ডের সাথে একজন মানুষের সংযোগ, সম্পর্ক তৈরি করা যায়। এই বিষয়গুলি অবশ্যই আপনি জানতে পারবেন, এবং আশা করব আপনি জানতে হলে আমাদের পরবর্তী টিউটোরিয়াল অবশ্যই দেখবেন, টিউটোরিয়াল 2, কিভাবে একটি ব্র্যান্ডের প্রতি আবেগ সৃষ্টি করা যায়। তো পরিবেশে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টিউটোরিয়াল 1 এ অংশগ্রহণ করার জন্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্টসে প্রশ্ন করতে পারেন। আমরা পরবর্তীতে আপনাকে প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব, অথবা টিউটোরিয়াল 2 শুরু করার পূর্বে আমরা টিউটোরিয়াল 1 সম্পর্কিত প্রশ্নের অবশ্যই উত্তরগুলি আপনাদেরকে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।